নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত লেখিকা বাণী বসু রচিত গল্প কেয়ামত। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তবে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প, শ্রীমতী বাণী বসু রচিত কেয়ামত। পিউ এসে জিজ্ঞেস করে গেল, কাকিমণি, তুমি বিকেলে কখন বাড়ি ফিরছ? তখন সবে প্রথম গ্রাস ভাত মুখে তুলেছি। আমার সিস্টেমটা একটু অদ্ভুত। আগে খাওয়া, পরে চান। রান্না টান্না সেরে ছেলেকে স্কুলের ভাত দিয়ে, ছেলের বাবাকে অফিসের ভাত দিয়ে নিজে খেয়ে নি। তারপরে রান্নাঘর, যাকে বলে হেসেল, তুলে গুছিয়ে আর যেখানে যা বাকি আছে করে তবে চানে ঢুকি। সপ্তাহে 2 দিন, অর্থাৎ শনি রবিবার ছাড়া চুল ভিজই না। যেমন বেনি তেমনই থাকে। ভালো করে মাথা ছাড়া স্নান সেরে তারপরে একেবারে তৈরি হয়ে বেরোই। স্বাস্থ্যসম্মত নয় জানি, কিন্তু এছাড়া আমার উপায়ও যে নেই। সকালের খাওয়ার চেয়েও সকালের চানটা আমার কাছে বেশি জরুরি। পিউকে বললুম, 5টার মধ্যে। কেন রে? পিউ বলল, মা জিজ্ঞেস করছিল। আচ্ছা, আমার না স্কুলে দেরি হয়ে যাবে, যাই কাকিমণি। পিউ এক ছুট্টে চলে গেল। পিউ আমার প্রতিবেশীর মেয়ে, 2-4টে বাড়ি পরে থাকে। পিউয়ের বাবা মস্ত অ্যাডভোকেট, 4 তলা বাড়ি, আধুনিক কেতার যৌথ পরিবার। ওর ঠাকুরদা ঠাকুমা বাবা মা থাকেন প্রথম 2 তলায়। ওপর দিকে ওর 2 কাকা ও কাকিমা। ভিন্ন হাড়ি, কিন্তু একই বাড়িতে বাস। বাবা মা থাকতেই পিউয়ের বাবা সব ব্যবস্থা করে দিয়েছেন। ফলে যৌথ পরিবার জনিত যে অশান্তি ওদের বাড়িতে খুবই কম। বরং পিউ কাকা কাকিমাদের কাছ থেকে যথেষ্ট স্নেহ ভালোবাসা পায়। আসলে পিউ বলতে গেলে ওদের বাড়ির একমাত্র মেয়ে। ওর এক কাকা এখনো নিঃসন্তান, অন্য কাকার 2 ছেলে। পিউয়ের নিজের দিদিও বেশ বড়, ওর থেকে প্রায় 14-15 বছরের। তার বিয়ে হয়ে গেছে অনেক দিন। দিদির মেয়ে তো বলতে গেলে পিউয়ের ভক্ত, শিষ্যা গোছের। কাজেই পিউ খুব আহ্লাদী। পিউয়ের ফ্রক, ড্রেস ইত্যাদি হয় ডজন হিসেবে। জন্মদিনের উপহারে একটা পুরো শোকেস ভরে যায়। পুজোর সময় পিউ এত রকমের জামা কাপড় পায় যে ইচ্ছে করলে বোধহয় ঘন্টায় ঘন্টায় বেশ বদল করতে পারে। মেয়েটাকে দেখতেও বেশ সুন্দর, ফর্সা, গোল বাচ্চা বাচ্চা মুখ, আধুনিক ফ্যাশনে বয় কাট করা চুল, বড় বড় চোখ, ফুলো ফুলো ঠোঁট, দেখলেই ভালো লাগে। পিউ অজস্র কথা বলে, নেচে নেচে চলে। চলার মধ্যে ভারী সুন্দর একটা ছন্দ আছে, আদো খেলোয়াড়ি আধা নাচিয়ে ছন্দ। নাচ শেখে বলে নয়, এমনিতেই মেয়েটার এমনই চটপটে ছন্দময় চলাফেরা। অনেক সময়ে পিউ যখন রাস্তা দিয়ে নাচের স্কুলে কিংবা যোগের স্কুলে কিংবা আঁকার স্কুলে যায়, আমি জানলায় চোখ পেতে রাখি। রাস্তায় খানা খোদল, এখানে একটা ইট, ওখানে একটা আদলা, বর্ষার জল ছোট ছোট গর্তে ভরে আছে। পিউ ছোট্ট একটা ফড়িংয়ের মতো লাফ দিয়ে একটা গর্ত পার হলো, আরেকটা আরেকটা, কাহার বা কিংবা ঝাঁপ তালের ছন্দে। আমার স্বামী তিলক বলেন, কি ব্যাপার, তুমি এতক্ষণ ধরে জানলায় দাঁড়িয়ে কি দেখছো বলো তো? ভালুক নাচ বা বাঁদর খেলার ডুগডুগি? আমি ওর ইয়ার্কি অগ্রাহ্য করে বলি, দেখবে শোনা,
পিউ কি সুন্দর যাচ্ছে। তিলকবাবুর মুখ তো হাঁ হয়ে যায়। পিউ কি সুন্দর যাচ্ছে। না, মাথাটা একেবারেই খারাপ দেখছি। তা কি করব, আমার সৌন্দর্য বড় ভালো লাগে। কথার সৌন্দর্য, চলার সৌন্দর্য। আমাদের বাড়ির কোণের জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ট্রাম, বাস, গাড়ি এসব দেখি, যখন তারা নিজস্ব চালে চলবার সুযোগ পায়। যা কিছু গতিময়, আনন্দময়, প্রাণময়, তাই আমার ভালো লাগে। আর সেই হিসেবে একটা 14 বছরের ফুটফুটে মেয়ে, যে নাকি পৃথিবীতে এসে থেকে অনাদর, অভাব, অপ্রাপ্তি কাকে বলে জানিই না, যার জীবনের ছন্দ চলার ছন্দের সঙ্গে হুবহু মিশে গেছে, তার টুকটুকে পায়ে প্রজাপতির মতো গোষপথ পেরোনো যে আমার দারুণ ভালো লাগবে, এ তো জানা কথাই। পিউটা আমাদের অবশ্য একটু বেশি পাকা। অনুমান হয় ওর মা, কাকিমা, ঠাকুমা ওর সামনেই সব কথা বলেন। তাই পিউ কিছুটা ওর ঠাকুমার মতো, কিছুটা ওর মার মতো, কিছুটা ওর কাকিদের মতো, এমনকি ওর বাবা, কাকা, ঠাকুরদার মতো কথা শিখেছে। কিন্তু ও বোকা নয়, আর ওর পাকামিটাও একরকম নতুন স্বাদের ছেলে মানুষই। যেমন ও আমাদের বাড়িতে ঢুকেই হয়তো বলবে, ও কাকিমণি, আজকে কি সর্বনাশ হয়েছে শোনো একবার। কিংবা বলবে, যার ভালো তার কি সব ভালো হতে হয় কাকিমণি? আমাদের নতুন টিচার সংঘমিত্রাদি যেমনি দেখতে তেমনি পড়ান, আবার তেমনি গানও করেন, তেমনি সুন্দর আচার ব্যবহার, কি নম্র। পিউ যে সবসময় এইরকম বড়দের ভঙ্গিতে কথা বলে তা নয়, তবে মাঝে মাঝেই ওর কথাবার্তায় এইসব আর্ষ প্রয়োগ ঢুকে পড়ে। বিকেলে আমি বাড়ি ফেরার একটু পরেই পিউয়ের মা মিসেস সরকার এসে ঢুকলেন, মুখ পান জর্দায় ভর্তি। সেসব সামলাতে সামলাতে বললেন, আজ শুক্রবার, আজ আর ছাড়ছি না, কাল ছুটি, পরশুও ছুটি, তরশুও হয়তো বিদ্যাসাগরের জন্য ছুটি হয়ে যেতে পারে। মৃত্যু 100 বর্ষ পূর্ণ হলো কিনা। আমি হেসে বললুম, ছাড়ছেন না কেন সেটাই আগে বলুন দেখি। তিনি বললেন, আজ সারা রাতের প্রোগ্রাম, 7খানা ক্যাসেট এসেছে, পরপর চলবে। পান, সিগারেট, চা, কফি, স্ন্যাক্স সব আমার, আপনাদের খালি কোম্পানি দিতে হবে। কর্তা না যান, গিন্নিকে কিন্তু যেতেই হবে। ওরে বাবা, সারাদিন ধরে আমার গাধার খাটুনি যায়। খাতা দেখতে হয় পাহাড় প্রমাণ প্রতিদিন। যে কটা পয়সা রোজগার করি আমার মালিকরা তার প্রতিটি উসুল করে নেন। রাত্রে বিছানায় পড়ি আর ঘুম সাগরে তলিয়ে যায়। কে, কি, কেন, কবে, কোথায় কিছুই খেয়াল থাকে না। যদি আমাকে কেউ জিজ্ঞেস করে, তুমি কি সবচেয়ে ভালোবাসো, আমি নির্দ্বিধায় বলবো, ঘুম। কিন্তু অ্যাডভোকেট গিন্নি নতুন ভিসিপি কিনেছেন, টিভি একটা পাল্টে আরেকটা এনেছেন, তার রং নাকি চোখ জুড়িয়ে দেয়। প্রতিবেশীরাই যদি তা না দেখলো, বাছা বাছা প্রতিবেশী অবশ্য, তবে এসবের আর দাম কি। ওদের বাড়ি থেকে অষ্টপ্রহরী ভেসে আসে হরেক কিসিমের গান বাজনা, স্টিরিওর উদ্দাম। প্রথম প্রথম খুব ভালো লাগতো। আমার ছেলে কিচলু তো সেটে থাকতো আগে আগে, মা আমাদেরও একটা স্টিরিও কেনো না। কিচলুর বাবা বলতো, হ্যাঁ, ভূতের ভয়ে চড়লেম গাছে, ভূত বলে তোরে পেলেম কাছে। দূরে দূরেই অস্থির হয়ে যাচ্ছি, এবার তুই ঘরের মধ্যে গানের বন্যা বইয়ে দে, আর কি। আমি বলি, তুই স্কুল পেরিয়ে কলেজে ওঠ, দেব বাবা। কিচলুর মুখ
কাঁচুমাচু হয়ে যায়। তার স্কুল পেরোতে এখনো অনেক দেরি। কিচলু মিউজিক সিস্টেমের বদলে দাবা বোর্ড পায়। খুব শৌখিন। খেলতে খেলতে বাপ ছেলের হুঁশ থাকে না। জানলা পথে গাঁক গাঁক করে কিছু নকল কিশোর কুমার ভেসে আসে। ভালো জিনিস ভালো, কিন্তু কম কম। মাত্রা বেশি হয়ে গেলে খুব ভালো জিনিসের বেলায়ও যেন মনে হয় ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। কিন্তু মিসেস সরকার ভিসিপি উদ্বোধন করবেন, না গেলে রাগও করবেন। মিসেস সরকারের আর কি, ধনী বাপের একমাত্র মেয়ে। শরৎচন্দ্রের ভাষায় এক পুটুলি টাকা নিয়ে শ্বশুর ঘরে এসেছে। এখন তো বোধহয় বাবা মাও গত, সবই ওনার। জীবনে কোনোদিনও কুটোটি ভেঙে দুখানা করতে হয়নি। এখনো ওর বাপের বাড়ির বুড়ি আই ওকে দুধ নিয়ে সাদাসাদি করেন। উনি বারান্দায় বসে বসে রাস্তা দেখেন। একটা খুদে ছেলে আছে, ওনার পা টিপে দেন। বুড়ি আই দুধ নিয়ে দাঁড়িয়ে থাকে, আর সেই দুধের রং ওর গা থেকে ফেটে পড়ে। ক্রমশই এত মোটা হয়ে পড়ছেন যে ভয় হয় হার্টের ব্যামো ট্যামো না ধরে। আমাকে বলেন, পিউদের যোগ স্কুলে ভর্তি হব ভাবছি, নাকি বলুন তো? আমার ইচ্ছে হয় বলি, তার আগে একটু নড়ে বসুন দিদি। টাকা আছে বলে আমার নড়াচড়াগুলো অন্য লোকে করে দেবে, এ কেমন কথা? তাহলে জীবনটাও অন্য কেউ বেঁচে দিলে হয়। উদ্বোধন বেশ জমজমাটিই হলো। ওদের বাড়ির সবাই আছে, পুঁচকে পা টেপার ছেলে, খুদে ফরমাসের মেয়েটাও পর্যন্ত। কুটুম্বরাও আছেন। পিউয়ের দিদি, তার একরত্তি মেয়ে, শাশুড়ি, পাড়ার কেউ কেউ, ওদের কাছে পিঠের আত্মীয় স্বজন, কেউ বাদ পড়েননি। পিউয়ের কাকিমা সকলকে কফি আর ডালমুট পরিবেশন করলেন। কিন্তু আমার আবার এত লোকজন সহ্য হয় না, অস্বস্তি লাগে। প্রথম ছবিটি দেখেই আমার তো চক্ষু চড়ক গাছ। পিউ পাশেই বসেছিল। দেখলুম মুগ্ধ নয়ন, পেতে আছে কান, এরকম গোছেরই অবস্থা। একবার আমার হাতটা টিপে বলল, কাকিমণি কি সুন্দর না? দুটো সিনেমার পর আমি তো আস্তে আস্তে উঠে এলুম। মিসেস সরকার একবার গাল কাত করে বললেন, ও কি চললেন যে বড়? মৃদু সুরে বললুম, বড্ড ঘুম পাচ্ছে, আজ আসি। আমরা মানে আমি, আমার স্বামী, তিলক একটু সেকেলে। সবকিছু আমরা আমাদের ছেলে কিচলুকে সঙ্গে নিয়ে বসে দেখতে পারি না। সবকিছু কিচলু দেখুক, শুনুক, সেটাও আমরা চাই না। এ ব্যাপারে আমার স্বামীর, আমাদের নিকটজনেদের সম্পূর্ণ ঐকমত আছে। সেহেতু আমাদের দেখাশোনাগুলো খানিকটা আমাদের ছেলে কিচলু স্ট্যান্ডার্ডেরই হয়ে গেছে। কিন্তু মিসেস সরকার এসব করছেন কি? অত বয়সের লোক জড়ো করে কি দেখাচ্ছেন? নিজের না হয় করবার কিছু নেই, তাই বলি। আমাকে আবার আশ্বাস দিয়েছিলেন, যত রাত হবে ততই নাকি এ মার্কা ছবি দেখাবেন। আমি আর যাই না বিশেষ ওদের বাড়ি, কিন্তু প্রতি শনিবার পিউদের বাড়ি ভিডিও ক্যাসেট চলতে থাকে। তার বাইরেও দেখি পিউয়ের মা গাড়ি নিয়ে মেয়েকে নিয়ে সিনেমা যান। একদিন এরকমই একটি ঘটনা। আমি জিজ্ঞেস করলুম, কোথায় যাচ্ছেন অঞ্জলিদি? অঞ্জলিদি ঠোঁট ফোলালেন, বললেন, দূর, আপনাকে বলবো কেন? পরেই হেসে বললেন, ববি এসেছে, দেখে আসি। আমি আশ্চর্য হয়ে বললাম, এই যে সেদিন বাড়ি বসে দেখলেন। ও আপনি বুঝবেন না, বড় পর্দায় দেখার মজাই আলাদা। পিউ কানের রিং দুলিয়ে বলল, হ্যাঁ কাকিমণি, মা ববি কোথাও এলেই দেখবে, সে যেখানেই হোক, যত দূরেই হোক, যত অখাদ্য হলই হোক। মিসেস সরকার ধরা পড়া মুখে হেসে বললেন,
এই কিশোর প্রেমের ছবিগুলো দেখতে আমার দুর্দান্ত লাগে, জানেন তো মিসেস মিত্র। একটাও বাদ দিই না। ববি, জুলি, এক দুজে কে লিয়ে, চাঁদনি, কায়ামত সে কায়ামত তাও, সবই সবই। পিউ বলল, জানো কাকিমণি, ববি মা কতবার দেখেছে? 36 বার। আর কিউএস কিউটি 15 বার। প্রত্যেকবার 4টে করে রুমাল ভেজাবে মা, জানো। মিসেস সরকার এবার লজ্জা পেয়ে যান। হ্যাঁ, তোকে বলেছে তাই। তারপরেই গাড়িখানা হুশ। মায়ের এই অত্যাধিক সিনেমা প্রীতির জন্যে প্রায়ই পিউয়ের নাচের ক্লাস, যোগব্যায়ামের ক্লাস কামাই হয়ে যায়। অথচ মেয়েটার মধ্যে সত্যি ক্ষমতা আছে। যোগ নিদ্রা, উত্থিত পদ্মাসন, আকর্ণ ধনুরাসন, সব শক্ত শক্ত আসন এত সুন্দর করে করে যে চেয়ে দেখতে ইচ্ছে করে। আর নাচ তো ওর স্বভাবেরই অঙ্গ। সরকার বাড়ির প্রধান ব্যক্তি মিসেস সরকার, তাকে কেন্দ্র করেই সংসারখানা ঘোরে অবশ্য। তাই তার সিনেমা দেখার ইচ্ছে হলে, একলা একলা যেতে ভালো লাগলে বেশিরভাগ সময়ই পিউকেই তো সঙ্গী হতে হয়। এর অন্যথা কেন হবে? পিউ নিজেও অবশ্য কম যায় না। তার স্কুল, যোগ স্কুল, নাচ স্কুল মিলিয়ে অনেক বন্ধু বান্ধব। তাদের জুটিয়ে নিয়ে সেও প্রায় সিনেমা দেখতে যায়। তবে পিউয়ের প্রায় সর্বক্ষণের সঙ্গী হল গৌতম আর টুলটুল। প্রথমটি যোগ স্কুলে, দ্বিতীয়টি পড়ার স্কুলে। এছাড়াও অন্যেরা থাকে, কিন্তু এই দুজন ওর সঙ্গে অবিচ্ছেদ্য। দুজনেই পিউয়ের থেকে বয়সে বড়, কিন্তু ভীষণ বন্ধু। একদিন হাসতে হাসতে গল্পচ্ছলে মিসেস সরকারকে বলেছিল, আচ্ছা মিসেস সরকার, ছেলে মেয়েদের নিয়ে, এমনকি পুঁচকে বড় কাজের লোক নিয়ে সব রকম ফিল্ম দেখতে আপনার অস্বস্তি হয় না? মিসেস সরকার মুখ টেপে হেসে বললেন, কিভাবে ওদের? হ্যাঁ, আপনার আমার চেয়ে ওস্তাদরা, বুঝলেন? আমি বললুম, পিউকে নিয়ে অত ফিল্ম আপনি না দেখলেই পারেন মিসেস সরকার, ওর পড়াশুনোর ক্ষতি হয় যে। মিসেস সরকার তার লিপস্টিক মাখা দুখানা ঠোঁট অভ্যাস মতো ফুলিয়ে বললেন, আহা, ও যেন নিজে দেখে না, রাজ্যের বন্ধু বান্ধব জুটিয়ে রাত দিন দেখছে। আমার সঙ্গে দেখলেই যত দোষ। আমি সুযোগ পেয়ে যাই, বলি, আচ্ছা অঞ্জলিদি, এই যে ওর এত বন্ধু বান্ধবের সঙ্গে মেশা, এখানে ওখানে ইচ্ছে মতো যাওয়া, এতে আপনার কোনো ভয় হয় না? আপনি এগুলো হতে দেন? একটু রেস্ট্রিকশন তো। আমার মুখের কথা কেড়ে নিয়ে উনি বলেন, আপনি কোথায় আছেন মিসেস মিত্র? মানে কোন যুগে? আমি কিচ্ছুটি আর বলি না, উনিই বলে চলেন, আপনি বোধহয় গত শতাব্দীতে পড়ে আছেন ভাই, কিছু মনে করবেন না। এখন ফ্রি মিক্সিং এর যুগ। তাছাড়া ওদের স্বাধীনতা দিতে হবে। স্বাধীনতা না দিয়ে ঘরের কোণে পুতু পুতু করে রেখে দাবা খেলে আর ট্যাঁকে করে মিউজিয়াম দেখালে ছেলে মানুষ হবে ভেবেছেন আপনার? পিউয়ের বাবা কি বলেন জানেন? মেয়ে যা চায় দাও, ভগবানের ইচ্ছে অভাব তো কিছু নেই। আসলে কি জানেন, অঙ্ক ইংরেজির দিদিমণিরাই বড্ড কড়া হয়। বলে হেসে ফেললেন মিসেস সরকার। আমার কথার জবাব দেওয়া হলো। আমাকে বেশ করে যাকে বলে ঠোকা হলো। আমি ছেলে মানুষ করতে পারবো না এই মর্মে সতর্কীকরণও করা হলো। নিজেদের ঐশ্বর্য এবং আধুনিকতার ফিরিস্তিও দেওয়া হলো। কাজেই শেষ পর্যন্ত মিসেস সরকার আপাদমস্তক সন্তুষ্ট হয়েই বিদায় নিলেন। মমতা, আসক্তি এসব ভালো জিনিস নয়, বিশেষত যে আমার ধরা ছোঁয়ার বাইরে তার ওপর।
কিন্তু আমি যে পিউকে, পিউদের ছন্দকে কখন নিজের অজান্তে ভালোবেসে ফেলেছি। একদিন পিউ দুপুরবেলা আমাদের বাড়িতে এলো শাড়ি পরে। এসেই বলল, কাকিমণি দেখো আমি শাড়ি পরেছি, কেমন লাগছে? আমি বললুম, বাহ সুন্দর লাগছে, তবে রোজ রোজ পরবি না কিন্তু, তুই যেমন ছোট্ট আছিস ছোট্টটি থাকতো। পিউ আমার কথার উত্তরে বলল, বারে কাকিমণি, আমি বুঝি চিরকালই ছোট্ট থাকবো? জানো আমার এখন 16 বছর বয়স। আমি আসক্ত। আমার মমত্ব বোধ এসেছে পিউয়ের সম্পর্কে, তাই আমার মাথার ভেতরে কে জানি বসে বসে সাইরেন বাজায়। আমি চকিত হয়ে শুনি, ওই পিউ যাচ্ছে, সঙ্গে টুলটুল, সঙ্গে গৌতম। বাদল শেষের এক অধরানো বেলায় পিউয়ের মা মিসেস অঞ্জলি সরকার এসে আমার বসার ঘরের চৌকিতে প্রায় ঝাঁপিয়ে পড়লেন। গল গল করে ঘাম বেরোচ্ছে তার, পাউডার ফুটে উঠেছে, চোখে রীতিমতো আতঙ্ক। আমি বললুম, কি হলো অঞ্জলিদি, একটু শরবত আনি? শরবত টরবত থাক মিসেস মিত্র, সর্বনাশ হয়ে গেছে, আপনি যে একমাত্র ভরসা। বিপদে শ্রী মধুসূদন শরণ জানি। আমি কিভাবে মিসেস সরকারের বিপদ বারণ বিপদ তারণ হতে পারি সে কথা বুঝলুম নে। তিনি বললেন, পিউ কি ওর ছোট কাকিমাকে কিছু বলেছে? কি বলবে বলুন তো? জানেন মিসেস মিত্র, ও নাকি গৌতমকে ভালোবাসে, বিয়ে করবে। আমি বললুম, বাদ দিন দিদি, ছেলে মানুষ, বলছে বলতে দিন না। না না, ও বলেছে ও ছেলে মানুষ নয়, ওর সঙ্গে গৌতমের এক্ষুনি বিয়ে দিতে হবে। মানে সে কি? ওর তো এখনো 18 হয়নি দিদি। গৌতম ছেলেটি পিউদের যোগ স্কুলের বন্ধু, ওর চেয়ে বড়, 20-21 হবে। কি পড়াশুনো করে আমি জানি না, চাকরি বাকরির স্তরে এখনো ওঠেনি যদ্দূর জানি, কিন্তু খুব সুদেহী। যোগব্যায়াম যারা করে তারা জামা না খুললে তো দেখা যায় না তারা কত সুন্দর। আমি একবার গৌতমকে টিভিতে দেখেছিলাম, অল বেঙ্গল যোগ কুমার হয়েছিল, কিছু যোগাসনও করে দেখিয়েছিল। দেখে মনে হয়েছিল যেন কোনো গ্রিক ভাস্কর্য প্রাণ পেয়েছে। আমি তিলককে ডেকে বলেছিলাম, দেখো না দেখো, দেখে যাও কি সুন্দর। মহা অনিচ্ছায় দাবার বোর্ড ছেড়ে উঠে এসে তিলক দেখে বলেছিল, তুমি রেক পার্ককে দেখেছ? কে সে? এক সময়ের মিস্টার ইউনিভার্স, কোন বছর মনে করতে পারছি না, তবে তার কাছে তোমার এই গৌতম কুমার দাঁড়াতে পারবে না। আচ্ছা বলুন, এই সব লোকের সঙ্গে কি কথা চলে? মোট কথা গৌতম একটি কালো অ্যাপোলো, পিউ এখন একটা 16 বছরের প্রাণবন্ত সুন্দর মেয়ে। পিউয়ের কোনো দোষ নেই। মিসেস সরকার বললেন, কিছু তো বলুন। বললুম, গৌতম কি বলছে তার বাড়ির লোক? আরে গৌতম কি বলছে তার বাড়ির লোক কি বলতে পারে, এসব অবান্তর কথা আমরা ভাববো কেন বলুন তো? গৌতম তো একটা রাস্তার ছেলে, ওর বাবাও কি করে জানি না, ছোটখাটো কিছু বোধ হয়। আমাদের কত বড় বংশ বলুন তো, এসব কথা চিন্তা করা যায় না? মানে আমি জানতে চাইছিলাম, গৌতম কি পিউকে বিয়ে করতে এতটাই আগ্রহী? ওর বাড়ির লোকে কিভাবে জিনিসটা নিতে পারে সেটা আগে একটু খোঁজ নিন। আরে ওই ছোঁড়াই তো যোগের নাম করে ছেলে মানুষ মেয়েটাকে ভুলিয়েছে, ওরই তো দোষ। কিসব কম্পিউটার শেখে, এক করার মুরদ নেই। শিববাবুদের একতলায় ভাড়া থাকে, ওই তো যত নষ্টের গোড়া। গৌতমকে যতবার দেখেছি আমারও কি খুব ভদ্র সরল
এবং সহজ ছেলেই মনে হয়েছে। মিসেস সরকার বলে উঠলেন, পিউকে আপনার কাছে পাঠিয়ে দেব, খুব কাকিমণি কাকিমণি করে, আপনি ওকে একটু বুঝিয়ে বলুন মিসেস মিত্র, প্লিজ। মিসেস সরকার চলে গেলেন। পিউ এলো শনিবার দুপুর বেলায়। আমি চুল শ্যাম্পু করে পাখার তলায় তখন শুকোচ্ছিল। বেল বাজল, খুলে দেখি পিউ। সবুজ রঙের একটা চুড়িদার পরা পিউ, কিন্তু পিউয়ের মুখে হাসি নেই, চোখ দুটো ভারাক্রান্ত, মুখে একটা বিস্ময়ের ভাব। বললুম, পিউ আয়। পিউ ঢুকতে ঢুকতে বলল, মা তোমাকে সব বলেছে কাকিমণি না? হ্যাঁ রে, বলেছে। তুমিও কি আমাকে বকবে, মারবে? কি বলছিস পিউ? পিউ তার কামিজটা তুলে পিঠ দেখালো। একটা কালশিটে দাগ মেরুদণ্ড বরাবর, কোমরের ওপরের খানিকটা অংশ ফুলে উঠেছে। আমি শিউরে বললুম, এ কি? পিউ বলল, কাকিমা জুতো দিয়ে পিটিয়েছে আমায়, আমি নাকি বংশের মুখে চুনকালি লেপেছি। আমার মা একটা স্টিলের জলশুদ্ধ ঘটি ছুঁড়ে মেরেছিল, কিন্তু মুখে কিছু বলেননি। আমি তাড়াতাড়ি ওকে ঘরে নিয়ে গিয়ে ওষুধ বার করছি। পিউ বলল, কাকিমণি, ওষুধ দিয়ে আমার মনের কালশিটে সারাতে পারবে? আমার মনের ইনফ্লেমেশন, ব্যথা, সেগুলো কমাতে পারবে? পিউ বরাবরই পাকা পাকা কথা কয়। আজ আমি অবাক হয়ে গেলুম, শুধু কথা নয়, কথার ধরনই। পিউ বলল, কাকিমণি, আসলে ওষুধ দিয়ে তুমি তোমার মনের ঘাটা সারাতে চাইছো, আমারটা নিয়ে তোমার মাথা ব্যথাও নেই। বললুম, পিউ এসব কি বলছিস মা, ভালো করে বল, আমি যে বুঝতে পারছি না। কাকিমণি, সবাই আমাকে ভালোবাসছে, এই ধারণাটাই সবাই ভালোবাসে। ওষুধ দিলে ভালোবাসার সেই ধারণাটা তোমাদের শান্ত হবে, নিজেকে তোমরা বোঝাবে, পিউয়ের পিঠে ব্যথা করছিল, আমি তো ওষুধ দিয়েছি, আমি তো আমার কর্তব্য করেছি। আচ্ছা কাকিমণি, মা কেন গৌতমের সঙ্গে আমায় বিয়ে দিতে চাইছে না? পিউ আমার মুখের দিকে বড় বড় চোখ মেলে চাইল, চোখে না বোঝার বিপুল বিস্ময়। কেন বলো না কাকিমা, আমি যে ভেবেছিলুম মাই আগে অ্যাপ্রুভ করবে, কাকিমারা, ঠাকুমা, তারপরে সবশেষে বাবা আর দাদু। তুই কেন এমন ভেবেছিলিস পিউ? মানুষের হাবভাব, পছন্দ অপছন্দ দেখে একটা ধারণা তো হয়। এতদিন ধরে আমি আমার বাড়ির লোকদের একটুও বুঝতে পারিনি গো, এটা কি করে হয় কাকিমণি? ছোট কাকিমা, যে নিজের মেয়ে নেই বলে অর্ধেক গয়নাই আমাকে দিয়ে দিয়েছে, সেই ছোট কাকিমা আমার এতটুকু জ্বর হলে সারাক্ষণ জলপটি নিয়ে বসে থাকতো, সেই ছোট কাকিমা আমায় জুতো মারলো। আমি কি বলবো, কি করে বলবো, অথচ বলতেই হয়, নইলে আমার চোখের সামনেই এই সুন্দর ফুলটা শুকিয়ে যাবে। বললুম, পিউ, মানুষ অনেক সময় ভালোবেসেও মারে, শাসন করে, উল্টো আচরণ করে, তার মানে এই নয় যে তোর মা কাকিমা তোকে ভালোবাসে না। পিউ বলল, কাকিমণি, জুতোতে অনেক সময় কাঁটা উঠে থাকে, ফুটলে শিওর ধনুষ টঙ্কার। কাকি তো একবারও দেখলো না আমার পিঠে কাঁটা ফুটেছে কিনা। কাকি শাসন করছে বলে মা তো তেড়ে এলো না, মা শাসন করছে বলে কাকিও তো তেড়ে এলো না। ওরা কি তাহলে অন্য কোনো পিউকে ভালোবাসে, যাকে আমি চিনিও না? আমি বললুম, পিউ, তুই গৌতমকে বিয়ে করতে চাইছিস, সে তো বেশ, তোর বয়সটা হোক, গৌতম পাশ টাশ করে চাকরি বাকরি করুক,
তারপর বিয়ে করবি, তাড়া করছিস কেন এত মা? তখন পিউ বড় অদ্ভুত কথা বলল। কাকিমণি, আমার মায়ের মানে দাদুর অনেক লাখ টাকার সম্পত্তি, সমস্ত আমাদের দুই বোনের নামে। এ আমি ছোট্ট থেকে শুনে আসছি। আজকালকার যে দিনকাল, তাতে গৌতমের মতো সাধারণ ছেলে দাঁড়ানো বলতে কোনো সম্ভাবনাই তো নেই। আমার কাছে অনেক টাকা আছে, গৌতমের খাটবার শক্তি আছে, ইচ্ছে আছে। এই টাকাটা দিয়ে যদি একটা কম্পিউটার সেন্টার খোলা যায়, তাহলে কি গৌতম দাঁড়িয়ে যায় না? আমাদের কোনো অভাবও থাকে না। ব্যাপারটা যত তাড়াতাড়ি হয় ততই কি ভালো না? মনে মনে বললুম, সর্বনাশ। মুখে বললুম, বেশ তো, আইডিয়াটা কার, গৌতমের? পিউ বলল, গৌতমের তো বটেই। ও শো করে করে এখন অনেক টাকা জমাচ্ছে। তবে ও আমার টাকার কথা জানে না। আমি কিচ্ছু বলিনি, একেবারে অবাক করে দেব। স্বস্তির নিঃশ্বাস ফেললুম। পিউ বলল, কাকিমণি, সবাইকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বিয়ে করতে হবে কেন গো? গৌতমকে আমি প্রাণের চেয়েও ভালোবাসি, গৌতমও আমাকে প্রাণের চেয়েও ভালোবাসে। বলতে বলতে এতক্ষণে পিউ কেঁদে ফেলল। তারপর বলল, কাকিমণি, তুমি মাদের একটু বোঝাও, গৌতমকে ছাড়া আমি যে বাঁচবো না। পিউয়ের মা দুজনেই আমাকে বলে গেল, অপর পক্ষকে বোঝাও। ওদের বাড়িতে আমি পারতপক্ষে যাই না, তাও গেলুম। বললুম, 18 বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতেও বোধহয় রাজি হয়ে যাবে অঞ্জলিদি। তবে বিয়ে কিন্তু গৌতমকেই করবে। আর ছেলেটি তো ভালো, বয়স খুব অল্প, এখন থেকেই তো বলা যায় না ভবিষ্যতে কে কি দাঁড়াবে। অত সুন্দর স্বাস্থ্য, সুন্দর চেহারা, খাটিয়ে বুদ্ধিমান, মানুষ হিসাবেও ভালো। বাকিটুকু তো ওকে আপনারাই গড়ে পিটে নিতে পারেন, পিউয়ের যখন এত পছন্দ। প্রায় বাঘিনীর মতো গর্জে উঠলেন মিসেস সরকার। কি বললেন? আপনাকে কেউ গৌতমের হয়ে সালিশি করতে ডাকেনি মিসেস মিত্র? আপনি আর বংশমর্যাদার কি বুঝবেন? আপনাকে কিছু বলাই আমার ভুল হয়েছিল। আস্তে আস্তে পিউয়ের বাড়ি থেকে বেরিয়ে আসছি। সত্যি, আমি তো নিম্ন মধ্যবিত্ত বাড়ির মেয়ে। আমি, আমার মা, আমার বোন, বাড়ির সবাই চাকরি করতুম, পড়াশুনো করতুম। আমার মা আমার সঙ্গে স্কুল ফাইনাল, বিএ, এমএ পাশ করেছেন। এখন তিনি একটা স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস। আমার ছোট বোন বেসরকারি ফার্মে স্টেনোটাইপিস্টের কাজ করে। আমিও স্কুলে পড়াই। আমার শ্বশুরবাড়িও এমনি। কোশমিনকালে উত্তরাধিকার সূত্রে পাওয়া টাকা কড়ি, জমি জমা ছিল না। যে যেমন পেয়েছে লেখাপড়া করেছে, কোনো না কোনো ভদ্র চাকরিতে ঢুকে গেছে। বংশমর্যাদা তখনই হয় যখন অন্যের জমানো টাকা পয়সা খরচ করবার অধিকার বর্তায়, কিন্তু তা আমাদের কারুরই কখনো ছিল না। আমি আর পিউদের বাড়ি যাইনি, কিন্তু আমি সেটাই মহা ভুল করেছিলাম। পিউ ঠিকই বলেছিল, আমরা আসলে ভালোবাসি না, ভালোবাসি এই অহংকারটা করতে ভালোবাসি। টুলটুল একদিন আতঙ্কিত মুখে এসে বলল, নমিতাদি, পিউকে ওরা ঘরে বন্ধ করে রেখেছে, বেরোতে দেয় না, ও খাচ্ছে না। ওর বাবা বলেছে তেমন অবস্থা হলে স্যালাইন দেওয়া হবে। একদিন গৌতম স্বয়ং এলো, কাতর গলায় বলল, নমিতাদি, আপনি পিউকে বাঁচান। আমি কথা দিচ্ছি আমি চলে যাব, অনেক দূরে চলে যাব।
ওর বাবা কাকারা পুরোপুরো অকথ্য অত্যাচার করছে, চুলের মুঠি ধরে মেঝেয় ফেলে বুট দিয়ে। উফ! গৌতম কেঁদে ফেলল। আমি কোনো রকমে চোখের জল চেপে কঠোর গলায় বললুম, গৌতম, তোমার তো 20-21 বছর বয়স হয়েছে, কিছু কিছু বোঝো। বড় লোকের মেয়ের সঙ্গে প্রেম করার সময় এসব মনে ছিল না? গৌতম ধরা গলায় মুখ নিচু করে বলল, বিশ্বাস করুন নমিতাদি, কিভাবে ইনভলভড হয়ে গেলুম আমি জানি না। অনেকবার নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। এই পরিস্থিতি যে হতে পারে, ওরা এমন করে পিউকে মারতে পারেন, অত্যাচার করবেন, এই যে আমার স্বপ্নেও ছিল না। ওরা যে এত লিবারাল, মেলামেশা করা, ছবি টবি দেখা, কোনো ব্যাপারেই তো ওদের কনজারভেটিভ বলে মনে হয়নি। তাছাড়া পিউকে ওরা এত ভালোবাসেন। ওই একটা কথাতেই সব এসে ঠেকে যাচ্ছে। ভালোবাসা, ভালোবাসা কি? পরদিন আমি তিলককে বললুম সব, অনুরোধ করলুম, চলো আমরা দুজন মিলে যাই, তাহলে হয়তো একটু ওজন দেবে। আমার স্বামী তিলক বললেন, খেপেছ? অযাচিত উপদেশ দিতে মহাজনরাই বারণ করে গেছেন, জানো না? পরের ব্যাপারে নাক গলানোর অভ্যেসটা তোমার বিপজ্জনক, ওটা বন্ধ করো। ওরা শুধু অপমান করে পথ দেখিয়ে দেবে। পানু সরকারকে আমি খুব ভালো চিনি। আমার বুকের মধ্যেটা ফাটতে লাগলো, আমি মাথা কুটতে লাগলুম, কিন্তু আমার অহংকার, আমার স্বামী, আমার মহাজন বাক্য আমায় যেতে দিল না। অনেক রাত্রে যেন শুনলুম পিউ ডাকছে, কাকিমণি, কাকিমণি, দরজা খোলো। সর্বাঙ্গে কালশিটে পড়া আলুথালু পিউ, মুখটা এমন ফুলেছে যে চেনা যায় না। ছুটে গিয়ে দরজা খুলে দিয়ে বুকের মধ্যে টেনে নিলুম। হায় মা, হায়, আমি তোর সব ব্যথা সারিয়ে দেব। তারপরেই ঘুম ভেঙে গেল। তিলক আমাকে ঝাঁকাচ্ছে, বলছে, ঘুমিয়ে ঘুমিয়ে বাচ্চা মেয়ের মতো কাঁদছো কেন? আচ্ছা তো। তখনও ঘুমের ঘোর যায়নি। কি করে তিলককে বোঝাই, মানুষের বয়স বাড়ে, তার অনুভূতির বয়স সব সময় বাড়ে না। ফুপিয়ে ফুপিয়েই তাই ঘুমোতে লাগলুম। ভোরবেলা সত্যিকার দরজা ঠেলাঠেলিতে সবাইকার ঘুম ভেঙে গেল। আমার বাড়ি, তার পাশের বাড়ি, তার পাশের বাড়ি, গোটা পাড়া ভেঙে পড়েছে 39 নম্বরের দরজায়। পিউ জ্বলছে। সে বন্ধ ছিল। দফায় দফায় তার প্রিয়জনেরা 3rd ডিগ্রি প্রয়োগ করেছে, কিল, চড়, লাথি, চোরের ঠ্যাঙানি, বাড়ির একমাত্র প্রিয়তম মেয়েটির ওপর। যতক্ষণ না তার নরম শরীরে মনে কালশিটের দাগ পড়ে যায়, যতক্ষণ না থেঁতলে যায় তার এতদিনের আদরে গড়া জীবন্ত মনটা, যতক্ষণ না সে মৃত্যু ছাড়া আর কিছুতেই পরিত্রাণ দেখতে না পায়। সে কখনো কখনো বাথরুমে যাবার জন্য ছাড়া পেত। কখন সে কেরোসিন জোগাড় করে রেখেছে কেউ জানে না। হয়তো তেমন করে জানবার চেষ্টাও কেউ করেনি। তারপরে পরিত্রাণ নেই দেখে পিউ এখন জ্বলে যাচ্ছে। দরজা বন্ধ, জানলা দিয়ে ঘরের ভেতরে লকলকে শিখা দেখা যাচ্ছে, কিন্তু কোনো আওয়াজ নয়। দরজা জানলা ভেঙে যখন ভেতরে পৌঁছানো গেল, তখন আর কিচ্ছুটি বাকি নেই। পিউ একটা শুকনো কালো কাঠকয়লার লম্বাটে টুকরো। পিউয়ের মা কাকিমা অজ্ঞান হয়ে গেছেন আতঙ্কে। বাবা কাকারা ছোটাছুটি করছেন। ছেলেগুলোকে পাশের বাড়ি নিয়ে যাওয়া হয়েছে। এমন সময় শুনতে পেলুম সেই গৌতম
সেও জ্বলছে। বাহ, কেমন সুন্দর পরিসমাপ্তি! দি এন্ড। শুনছিলেন আজকের গল্প শ্রীমতী বাণী বসু রচিত কেয়ামত।